কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। ছোটবেলায় শোনা এই গানের লাইনগুলো যদি এই সময় লেখা হতো, তাহলে মোহাম্মদ ইউনেসকে দেখে হয়তো কবি বা গায়ক লিখতেন, কতটা পথ পেরোলে এতটা নির্লজ্জ হওয়া যায়। মোহাম্মদ ইউনেস যেভাবে আজকে আন্তর্জাতিক মার্কেটে নির্লজ্জতার উদাহরণ রাখলেন, এরপরে তার ক্রেডিবিলিটি নিয়ে বড় সড় প্রশ্ন বাংলাদেশেই হয়তো উঠে গেল। দিনের পর দিন নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছেন এই মোহাম্মদ ইউনেস। একের পর এক হুমকি, হুঁশিয়ারি, চমকানি, ধমকানি সমস্ত কিছু দিয়ে বাংলাদেশের বাজার গরম করে রেখে দিয়েছিলেন এতদিন। এমনকি তার সাদের ছাত্র নেতারা কথায় কথায় ভারতকে হুমকি দিয়ে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, ভারতের সঙ্গে কোনো বৈঠক করব না, এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক রাখার কোনো প্রয়োজনই নেই, এই রকম স্টেটমেন্ট দিয়ে মার্কেটকে কার্যত কাঁপিয়ে রেখেছিলেন। এরাই ছিল বাংলাদেশের হত্যা কর্তা বিধাতা। আর আজকে সেই নরেন্দ্র মোদীর পায়ে পড়তে বাধ্য হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল জয়ী মোহাম্মদ ইউনেস। এরপরে মোহাম্মদ ইউনেসের যেভাবে সস্তার ফানুস উড়িয়ে বাংলাদেশে হিরো হওয়ার চেষ্টা করেছেন, আমার মনে হয় যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে মুখ বন্ধ করে যমুনায় নিজেকে ঘরবন্দি করে রাখা উচিত। শেষ 8 মাসে মোহাম্মদ ইউনেস ঠিক কি কি বলেছিলেন? শুধু কি মোহাম্মদ ইউনেস, তার দলের একাধিক ছাত্র নেতারা ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে ঠিক কি কি কথা বলেছিলেন একটু আপনাদের মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। এরপরেও নরেন্দ্র মোদীর সঙ্গে বারংবার মিটিং করার অনুরোধ জানিয়ে গেছে বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা। অর্থাৎ একদিকে নরেন্দ্র মোদীর বিরোধিতা, ভারতবর্ষের বিরোধিতা এবং ভারতবর্ষের কার্যত মা মাসি উদ্ধার করে সামনের যারা মানুষ, বাংলাদেশের যারা আবেগপ্রবণ দর্শক, তাদের কাছে হিরো হওয়ার যে চেষ্টা, আজকে কিন্তু এসে বোঝা গেল মোহাম্মদ ইউনেস আসলে সব কিছুর ভাওতাবাজির জনক। শেষ 8 মাসে ঠিক কি কি বলেছিলেন মোহাম্মদ ইউনেস এবং তার সরকারের লোকজন? তিনি বলেছিলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা ঠিক কোথায় আছেন? তিনি বলেছিলেন, শেখ হাসিনা ভারতবর্ষে থাকুক, কিন্তু ভারতবর্ষ যেন শেখ হাসিনার মুখ বন্ধ করে, না হলে আমরা ছেড়ে কথা বলবো না। আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনা কোথায় আছেন? আজকের দিনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দিনের পর দিন অতিথি আপ্যায়নে রেখে দিয়েছে ভারতবর্ষ, আর আপনি কিছুই করতে পারলেন না, উল্টে নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিয়ে দিলেন। আপনাকে দেখে মালদ্বীপসের যে প্রেসিডেন্ট, তার কথা বারবার মনে পড়ে। কি যেন নাম ওনার, মইজু। উনি কি করেছিলেন? ভোটে জিতে এসেছিলেন ভারত বিরোধিতা করে। এখন তিনি ভারতের সঙ্গে একাধিক চুক্তি করতে চাইছেন, কারণ মালদ্বীপসের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং যে বিজনেস, তা মুখ থুবড়ে পড়েছে। এমনকি তিনি ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। অর্থাৎ ভারত বিরোধিতা করে হয়তো মসনদে বসে থাকা যায়, কিন্তু মসনদে বসে থাকার পর বোঝা যায় ভারত পাশে না থাকলে আসলে সরকার চালানো ঠিক কতটা কঠিন হয়ে পড়ে। মালদ্বীপসের কথা ভুলে যান, শ্রীলঙ্কার কথা দেখুন। আজকে শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট, তার পার্টির উত্থানটাই হয়েছিল ভারত বিরোধিতা করে। শুধু আজকে থেকে নয়, যখন তামিল শ্রীলঙ্কানদের উপর নির্বিচারে হত্যা করা হচ্ছিল, একাধিক ঘটনা ঘটেছিল, তখন ভারতবর্ষ কেন পিস কিপিং ফোর্স পাঠিয়েছিল, সেখান থেকে জন্ম আজকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সেই পার্টির। আর আজকে থাইল্যান্ড থেকে নরেন্দ্র মোদী উড়ে যাবেন শ্রীলঙ্কায় শুধুমাত্র একটি ডিফেন্স ডিল করতে, যা আবার বাংলাদেশের বিপক্ষে কাজে লাগানোর ভারতবর্ষের সব থেকে বড় হাতিয়ার। অর্থাৎ ভারত বিরোধিতা করে দিনের পর দিন রাজনৈতিক যে ময়দান, সেখানে টিকে থাকা যায়, কিন্তু আসলে ক্ষমতায় বসে ভারতকে পাশে না পেলে চেয়ারটাও নড়ে যেতে পারে, তা কিন্তু ভারতবর্ষ অন্তত এই মোহাম্মদ ইউনেসকে বুঝিয়ে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের সম্পূর্ণ দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন। মোহাম্মদ ইউনেস কি বলেছিলেন? মোহাম্মদ ইউনেস বলেছিলেন, কেউ বা কারা আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গেছে আমাদের নিয়ে নালিশ করার জন্য। তাহলে আপনি জানেন ভারত আপনাদের বিপক্ষে নালিশ করতে গেছে, আর জেনে শুনেও কেন ভারতের সঙ্গে মিটিং করার জন্য এতটা উদ্গ্রীব হয়েছিলেন? জেনে শুনেও নরেন্দ্র মোদীর বিরোধিতা যে সাংবাদিকদের সম্মেলনে করেছেন, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে আজকে আপনার যে মহৎ হৃদয়, তা কি একবারও কাঁপলো না? অর্থাৎ ছলে বলে কৌশলে মানুষকে ভুল বোঝানো হয়তো সহজ,
একটা মিথ্যে বারবার করে বলে 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 সেটা যেমন সত্যি হয়ে যায় না, ঠিক সেরকম ভাবে আপনার মতো ছোট্ট অরাজনৈতিক অপরিপক্ষ রাজনীতিবিদ ভারতের বিপক্ষে কথা বললে ভারতের জিওপলিটিক্যাল যে প্রভাব তা অস্বীকার করা যায় না। আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আপনার যে আওয়ামী লীগ যে সংবিধান বাংলাদেশে তৈরি করেছে সেই সংবিধান তৈরি হয়েছে ভারতের সুবিধা করে দেওয়ার জন্য, এবং সেটি আওয়ামী লীগ ভারত জাত সংবিধান, এই টাইপের কঠিন শব্দ আপনি বলেছিলেন। আপনি বলেছিলেন এই সংবিধানের প্রয়োজন চাই, মানে বদলানোর প্রয়োজন চাই, কারণ এই সংবিধানে ভারতবর্ষের সুবিধা করে দেওয়া আছে। এই সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটাকে আপনি রাখতে চাননি। কারণ কি? কারণ ভারত দিনের পর দিন সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব হয়েছে। পরক্ষণেই আপনি বলেছেন ভারতবর্ষ নাকি সংখ্যালঘু ইস্যুতে মিথ্যে কথা বলছে, অথচ আপনার দেশের ছবি, আপনার দেশের ভিডিও আজকে গোটা বিশ্বতে সমস্ত দেশের ফোন, হোয়াটসঅ্যাপ, টিভি পর্দায় কিন্তু ছড়িয়ে পড়েছে। অর্থাৎ দিনের পর দিন যে ভারত বিরোধিতাকে অবলম্বন আপনি করার চেষ্টা করলেন, আজকের দিনে এসে আপনার ফানুস সম্পূর্ণভাবে চুপসে গেল, এবং নরেন্দ্র মোদীর সঙ্গে, সেই নরেন্দ্র মোদীর সামনে, সেই ভারতের সামনে আপনাকে মিটিং করতে হলো যে ভারত সংখ্যালঘু নিয়ে আপনার আসল মুখোশটা আন্তর্জাতিক স্তরে খুলে দিয়েছে। এমনকি ভারতের এই মুখোশ খুলে দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী প্রেসিডেন্টকেও বাংলাদেশের হতদরিদ্র অবস্থা নিয়ে টুইট করতে হয়েছে। মান সম্মান কি আজকের পর আপনার কিছু থাকলো মোহাম্মদ ইউনূস? আমার প্রশ্ন থাকলো, শেখ হাসিনাকে ফেরত পেলেন না, বাংলাদেশের মানুষকে সংস্কারের নাম করে ধাপ্পা দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাবেন, এই প্রতিশ্রুতি আজকে কিন্তু জনমানসে মিথ্যে প্রমাণিত হয়ে গেল। ভারত আপনার এই সিংহরূপ কার্যত ইঁদুরে পরিণত করে দিল সকলের সামনে। আপনি নরেন্দ্র মোদীর সামনে এসে কার্যত আত্মসমর্পণ করলেন। আজ আপনি বলেছিলেন কি? আপনি বলেছিলেন বাংলাদেশে যদি বন্যা হয় তাহলে সেভেন সিস্টার্স আর থাকবে না। আপনার উপদেষ্টারা বলেছিল সেভেন সিস্টার্সকে আক্রমণ করবে ভারত, মানে বাংলাদেশ, এবং ভারতবর্ষ নাকি পালিয়ে যাবে। 4 দিনের মধ্যে কলকাতা দখল করবেন আপনারা। এমনকি আপনারা ভারতের পতাকাকে পায়ের তলায় মারিয়ে ফেলার পরও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে হচ্ছে, তাও আবার নিজেদেরকে বাঁচানোর জন্য। এর থেকে হতদরিদ্র আন্তর্জাতিক অবস্থা এই মুহূর্তে বিশ্বাস করুন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিরও নেই। অর্থাৎ দিনের পর দিন প্রত্যাশার ফানুস, ভাওতাবাজি আজ 10 মিনিটে শেষ করে রেখে দিয়েছে ভারতবর্ষ। আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন সংখ্যালঘু নিয়ে কিছুই হয়নি, পুরোটাই ভাওতাবাজি। তাহলে দিনের পর দিন যারা সংখ্যালঘু নিয়ে আন্তর্জাতিক মহলকে সোকল্ড আপনার ভাষায় ভুল বোঝালো, তাদের সঙ্গেই মিটিং করলেন। আপনার দলের উপদেষ্টা, আপনার ছাত্রনেতারা এবার আপনাকে বাংলাদেশে ঢুকতে দেবে তো? এই প্রশ্ন কিন্তু নিশ্চিতভাবে উঠবে। কোথায় গেল আজকে আপনার ভারত বিরোধিতা? কোথায় গেল কথায় কথায় সেভেন সিস্টার্সকে কিনে নেওয়ার হুমকি? কোথায় গেল নরেন্দ্র মোদীর মুক্তিযোদ্ধা টুইটের বিপক্ষে আরো একটা প্রেস কনফারেন্স করে বলা ভারত মিথ্যা কথা বলছে, ইতিহাসকে বিকৃত করছে, মুক্তিযুদ্ধ বাংলাদেশেরই, এর পিছনে ভারতের কোনো অবদান নেই? সব আজকে শেষ হয়ে গেল এত সহজে? ভাবাই যায় না। আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আমরা ভারতের কাছে যাব না, পৃথিবীর সমস্ত দেশকে আপনাদের কাছে আসতে হবে। তো আজকে কে ভারতের কাছে এলো? আপনি বারংবার করে মিটিং করতে চাইলেন। আপনি বললেন নিউ ইয়র্কে নরেন্দ্র মোদী টাইম দেয়নি, সময় দেয়নি। আজকে বিমস্টেক সম্মেলনে আপনি নরেন্দ্র মোদীকে একা পেয়েই ঝাঁপিয়ে পড়লেন, ছবি তুলে বাংলাদেশ মিডিয়ায় খাওয়ানোর চেষ্টা করলেন ভারতবর্ষ আপনার চাপের কাছে মাথা নত করেছে। আসল ঘটনা যদি এরা সত্যি প্রচার করে তাহলে আন্তর্জাতিক স্তর অন্তত মোহাম্মদ ইউনূসের আসল মুখোশটা দিনের আলোর মতো আজকে স্পষ্ট করে বুঝে যাবে। আপনি বলেছিলেন ভারত ঠিক করুক ভারত কি চায়, আর আপনি কি করলেন? আজ নরেন্দ্র মোদীর পায়ে পড়ে গেলেন। তাহলে আপনি যে নিজের চাপের কাছে মাথা নত করলেন, যে চাপ আপনি তৈরি করেছিলেন, সেই চাপের কাছে আজকে আপনাকেই মাথা নত করতে হলো। আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন আপনি নতুন করে সার্ক রিভাইভ করবেন। ভারত বলেছিল যেখানে পাকিস্তান আছে সেখানে আমি যাব না, আর আপনি সার্ক ছেড়ে বিমস্টেকে চলে গেলেন নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে।
অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে আপনার সমস্ত কথা, সমস্ত মিথ্যে কথার পাহাড় আজকে ভেঙে চুরমার হয়ে গেল। এবং যে এটা করে দেখালেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। আজকের দিনে দাঁড়িয়ে আপনার মুখে আর কোনো কথা হয়তো সত্যিকারে মানায় না। না আপনি হাসিনাকে নিয়ে যেতে পেরেছেন, না আপনি ডোনাল্ড ট্রাম্পকে পাল্টাল দিতে পেরেছেন, না আপনি ভারতের বিপক্ষে কিছু করতে পেরেছেন, না আপনার ছোট্ট ইঁদুর সেনাবাহিনী সেভেন সিস্টার্সকে কিছু মানে একটু হিলিয়ে দিতে পেরেছে। আলটিমেটলি আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে সম্পূর্ণ ব্যর্থ তা ভারত নয় আন্তর্জাতিক স্তর বুঝিয়ে দিল। এ কেমন বিরোধিতা, যে বিরোধিতা একটা বছরও রাখতে পারেন না? এ কেমন বিরোধিতা, যে বিরোধিতা শেষে আপনাকে নরেন্দ্র মোদীর সঙ্গেই আবার একটা মিটিং করতে হচ্ছে? এ কেমন বিরোধিতা, যে মিডিয়ার সামনে আপনি নিজেকে বাঘ ভাবলেও আন্তর্জাতিক স্তরে আসল জায়গায় ছোট্ট নেংটি ইঁদুর পরিণত করে দেয় আপনাকে? এ কেমন বিরোধিতা, যে বারংবার সীমান্তে পিঠ দেখাবো না বলেও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করার জন্য বারংবার অনুরোধ করতে হয়? এ কেমন বিরোধিতা, যে দিনের পর দিন ভারতের বিপক্ষে কথা বলা সত্ত্বেও ভারত থেকে চাল, ডাল, দুধ, গম প্রয়োজনীয় দ্রব্য কিনতে হয়? এ কেমন বিরোধিতা, যে চায়নার কাছে ভারতবর্ষকে শেষ করার একটা আবেদন করে রাখলেও চায়নাও আপনাকে পাল্টা আঘাত দিয়ে বুঝিয়ে দেয় আপনি আসলে একা, আপনার পাশে আজকে আমেরিকা নেই, 37% ট্যারিফ লাগিয়ে দিচ্ছে বাংলাদেশে, আপনার পাশে যে আছে তাদের ক্ষমতা নেই বাংলাদেশকে বাঁচানোর। সেই পাকিস্তান আপনাকে সন্ত্রাসবাদের আকড়া বানিয়ে রেখে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা আপনাকে নিয়ে খবর করে বলেছে বাংলাদেশ এখন মৌলবাদী সন্ত্রাসবাদীদের আকড়া। ব্রিটেন আপনার পাশে নেই, সুইজারল্যান্ড আপনার পাশে নেই, একাধিক দেশের পার্লামেন্ট আপনার অবস্থা নিয়ে কার্যত বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা প্রকাশ করেছে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি বুঝে গেছেন ভারতবর্ষ পাশে না থাকলে আপনার ভ্যালু সম্পূর্ণভাবে শূন্য। আর এই শূন্য অবস্থা কাটাতেই এত বিরোধিতা, এত বড় বড় ডায়লগ, এত মিথ্যে হুমকি হুঁশিয়ারি সমস্ত কিছু ভুলে গিয়ে নির্লজ্জতার মাথা খেয়ে নরেন্দ্র মোদীর পায়ে ড্রাইভ দিলেন। ভাবলেই অবাক লাগে এই ডিপ্লোম্যাসি, এই কূটনীতি, এই আন্তর্জাতিক সম্পর্ক বোঝা নিয়ে আপনি বাংলাদেশকে শাসন করবেন? ভাবলে অবাক লাগে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।